শাপলা পেলেই মানুষ আপনাদের ভোট দিবে, এটা কি আপনারা বিশ্বাস করছেন যে শুধু শাপলা হলেই হয়ে যাবে? আপনারা জানেন যে আমরা জনমত জরিপের একটা ক্যাম্পেইন করেছিলাম, আপনার চোখে নতুন বাংলাদেশ। সেখানে দলের নাম, মার্কা, এটার জন্য পুরো বাংলাদেশ থেকে আমরা অফলাইন অনলাইন দুইভাবেই আসলে মানুষের থেকে একটা ডেটা কালেক্ট করেছি। প্রত্যেকটা জেলাতে থেকে বা প্রত্যেকটা উপজেলায় আমরা গিয়েছি। তো সেখানে যেই মার্কাটির সব থেকে বেশি মানুষ চেয়েছে সেটা আসলে শাপলা, এবং সে অনুযায়ী কিন্তু আমরা চেয়েছি। এখন আমার কথা হচ্ছে যে কোনো দিক দিয়ে তো আসলে ওনারা তো বাধা বা ব্যাখ্যা দিতে পারছেন না। নির্বাচন কমিশন যিনি আছেন তিনি তো আলাদা করে উনি বলছেন আমি ব্যাখ্যা দিব না, কোনো আইনগত কোনো জটিলতা নেই। প্রত্যেকটা জায়গায় টার্ম কন্ডিশন সব জায়গায় থেকে তো আসলে শাপলা দেওয়ার জন্য বাধা দেওয়ার মতো তাদের কাছে তো কোনো গ্রাউন্ড নেই। বা আসলে তারা কেন আসলে এত রিজিড অবস্থায় তারা থাকছেন? আর আমি মনে করি না ধানের শীষ নিয়ে আসলে এরকম এনসিপির কোনো বক্তব্য থাকতে পারে। যদি কেউ বলে থাকে আসলে এটা তো তার ব্যক্তিগত মতামত হতে পারে। এনসিপি কি জোট করতে যাচ্ছে বিএনপির সাথে? না, ডেফিনেটলি এনসিপি কারোর সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে না, বিএনপিও না, জামাতও না। এনসিপি নিজেদের রাজনীতিটা করতে চায়। এনসিপির সাথে আসলে যদি কোনো ইলেকট্রাল জোট যদি হয় তাহলে কাদের সাথে হতে পারে? কারোর সাথে না, এনসিপি নিজেরাই আগাবে। যদি হয় সমমনা যদি কোনো রাজনৈতিক দলগুলো থাকে, মধ্যমপন্থী যারা আদর্শিক জায়গা থেকে রাজনীতিগুলো করছে, তারা আমাদের সাথে জোটবদ্ধ হতে পারে। কিন্তু এনসিপি আসলে কারোর সাথে জোটবদ্ধ হচ্ছে না। এই দায়টা উনি একবারই তরুণদের উপর দিয়ে দিচ্ছে। বরং আমি মনে করি এই দায়টা উনাদের উপর অনেক বেশি বর্তায়। কেন বর্তায়? কারণ আমি প্রথমেই এই কথাটা বলতে নিয়েছিলাম যে তরুণরা যে দায়িত্বশীল ভূমিকা বা পরিচয়টা দিয়েছে, তারা কিন্তু আস্থা রাখতে চেয়েছিলেন তাদের মতো যারা আসলে আরো বড় করে চিন্তা করছেন, তারেক রহমান সাহেবের উপরে, যে লন্ডনে থেকে আসলে একটা দল চালাচ্ছেন। তো তাদের উপর ভরসা রাখতে যেয়ে তারা কিন্তু তরুণের জায়গা থেকে তারা কিন্তু তাদের সাথে আলোচনা করেছিলেন, একটা জাতীয় সরকারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তো সেই সময়ে যারা আসলে এইরকম চিন্তা ভাবনা করছিল যে তারা আসলে আসলেই দেশ বদলে যাবে, তো সেই মানুষগুলো 3 দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে 3 মাসের মধ্যে একটা ইলেকশনের জন্য তারা একটা জনসভা করে দিয়ে ফেললো। এবং এখানে উনি হয়তো জানেন না, উপদেষ্টা মণ্ডলী সিলেকশনের ক্ষেত্রে তারেক রহমান সাহেব সহ, এখন আপনার ওইখানে তো ওই ক্রাইসিস মোমেন্টে আপনি সবাইকে কিভাবে ইনভলভ করবেন? তখন কি আপনি একদিনের মধ্যে গণভোট দিবেন? তখন কি আপনি জাতীয় ইলেকশন করবেন? এটা তো সেই সিচুয়েশন ছিল না। এই অভ্যুত্থানটা যেভাবে মেকানিজম করে আন্দোলনটা যেভাবে আসলে সফল হয়েছে, জনগণ যেভাবে কানেক্টেড হয়েছে, এটা তো আসলে আপনি কোনো সিস্টেমেটিক জায়গা থেকে, রাজনৈতিক দলের চিন্তা জায়গা থেকে আপনি তো ওইভাবে প্রক্রিয়াগত জায়গায় ফেলতে পারবেন না। তো যেটা আসলে হওয়ার পরে সেই সময়টাই সব থেকে বেস্ট ডিসিশনটা তরুণরা নেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় আপনার তাদেরকে ক্রেডিট দিতে হবে। আপনি বরঞ্চ আমাদের নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন, আমরা আপনাদের নিয়ে হতাশ হয়ে যাচ্ছি। কারণ আপনারা যারা সিনিয়ররা আছেন তারা এই 1 বছরের উপরে সময় যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, আমরা বারবার হতাশ হচ্ছি। যে 17 বছর ধরে আমাদের হতাশাটা ছিল, তার দ্বিগুণ এই 1-1.5 বছরে আমাদের হতাশাটা বেড়েছে। আপনারা যারা রাজনীতির জায়গা থেকে বিশ্লেষক আছেন, বোদ্ধা আছেন, বা রাজনীতিটা করছেন, আপনাদের তো আমাদের গাইড করার কথা ছিল। রেদার আপনি আমার বসে যে সমালোচনা করছেন, আমাদের 2-1 ভুল হয়েছে, এটা আমরা দায় স্বীকারের রাজনীতিটা করি। আমাদের সার্জিস আলম যখন গাড়ি বহন নিয়ে তার ওখানে জনসভা করেছে, এখানে আমরা অনেক আঙুল তুলে কথা বলেছি। তারপর আপনি দেখান যে সার্জিস আলম এরকমটা করেছে, আর কোথায় আমাদের এরকম হচ্ছে। আমরা ভুল করি, আমাদের 100%-এর মধ্যে আমাদের 80% ভুল হতে পারে, কিন্তু আমরা এটা শুধরাই। আমরা আপনাদের মতো বারবার বলি না যে আমাদের কোনো ভুল নাই, আমরা ভুলের ঊর্ধ্বে না। মানে এই আপনারা কারা? আমি যে সিনিয়র সবাইকে বলছি আর কি। আপনি যেরকম করে তরুণদের কথা বললেন, আপনি তরুণদের উপর আসলে হতাশ, সেই জায়গা থেকে আমি বলছি যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদরা আছে অনেক বেশি ছিল। অভ্যুত্থানের পরে আমি দেখলাম রিজভী সাহেব বাবা শোনা করে যে বাবা তোমরা আমাকে ছাড়িয়েছো, বা সালাউদ্দিন সাহেব, তখন তাদের যে স্পিরিটটা ছিল, এই 1-1.5 বছরের মধ্যে তারা আসলে চিনছেই না। সবাই মনে হচ্ছে যে গাদ্দারি করেছে, সবাই দুর্নীতি করেছে, মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ, সবাই আসলে দুর্নীতি করেছে। তো একটাও কিন্তু প্রমাণিত হয়নি। আপনারা যে অভিযোগগুলো বারবার করেন, 400 কোটি টাকা, 1000 কোটি টাকা, আমাদের অফিসের আপনাকে আমি মোবাইলে এখন দেখাতে পারি, আমি দলের ট্রেজারার, আমাদের অফিসের ভাড়ার জন্য আমাকে বলছে গত মাসে ভাড়াটা এখনো দেওয়া হয়নি। এই বাস্তবতা, এই রিয়েলিটিতে আছি আমরা। যে আমাদের এরকমও ফ্রেমিং করা হয়েছে যে আমরা মনে রূপায়ণ ট্রেড সেন্টার ওইটা দখল করে ফেলছি পুরো বিল্ডিং, এভাবে মিডিয়াতে রূপনে যাওয়ার দরকার কি ছিল? আমাদের তো আর কোনো করাইল বস্তিতে একটা অফিস নিলে এনসিপির কোনো ক্ষতি হয়ে যেত? ডেফিনেটলি ছিল না। আমরা প্রথমে করাইল বস্তির মতো একটা জায়গায় অফিস নিয়েছিলাম, সেখানে আমরা 3 থেকে 4 মাস এখানে ফাংশন করে, তারপর যে এখানে তো অনেক রকম মানুষ আসে। এখন ওনাদের মধ্যে সিনিয়র যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ছিল এনসিপি, বাটার সিগন্যালে ছিল।
এনসিপির মধ্যে জাতীয় নাগরিক মানে কমিটি ছিল। মানে ওই বিল্ডিং এ ছিল না, মানে 3-4 মাস ফাংশন ছিল না রূপায়ণ টাওয়ারে। হ্যাঁ ফাংশন না ওই প্রথম 3-4 মাস তো বললেন যে অন্য কোথাও ছিল, তার মানে রূপায়ণ টাওয়ারে প্রথম 3-4 মাস ছিল না এনসিপির ফাংশন। প্রথম 3-4 মাস আমরা হচ্ছে যে বাটার সিগন্যালে আমাদের একটা অফিস আমরা নিয়েছিলাম ছোট্ট, সেটা তো এডিশনাল কোনো কিছু হইতে পারে, রাইট? না এডিশনাল না, এটা আমাদের তখনকার অফিস মানে ছিল। রূপায়ণ টাওয়ারে ওই জায়গায় অফিস আগের থেকে ছিল না। না এনসিপি গঠন হলো 28 ফেব্রুয়ারি, আমাদের তার 3-4 মাস আমাদের পর থেকে রূপায়ণ রূপায়ণ সেন্টারের টাওয়ারে অফিসটা মেইনলি ছিল জাতীয় নাগরিক কমিটির। সেই জাতীয় নাগরিক কমিটির অফিসটা আমরা অস্থায়ীভাবে এখন ব্যবহার করছি। মানে আমাদের সকলেরই আছে আসলে এই যে সিচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি, মাজার ভাঙা বা যে কোনো অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে। ইভেন কালকের যে প্রোগ্রামটা ছিল এটা তো আসলে খুবই দারুণ একটা প্রোগ্রাম। এখানে আলাউদ্দিন খাঁর শাস্ত্রীয় তার জন্মবার্ষিকীতে একটা সঙ্গীত সন্ধ্যা হয়েছে। তো এটা তো আসলে আমাদের কৃষ্টি কালচারের মধ্যে অন্তর্ভুক্ত। এটাতে মানে আপনি একটা অন্য আইডিওলজিতে বিলিভ করতে পারেন, সেটাতে আসলে আমার মানে কোনো রকম আঘাত দেওয়ার রাইটটা তো আমার নেই। আপনি এজ এ নাগরিক আপনার ধর্ম পালন করবেন, আপনার কালচারাল জায়গা থেকে আপনি সবকিছু পালন করতে পারবেন। এটার জন্যই তো আমাদের এই ফাইটটা করা হয়েছে। তো সেই জায়গাটা যদি ব্যাঘাত ঘটে, এটার জন্য আসলে দায়ভার আমাদের সবারই আছে। তবে আমি যেটা মনে করি যে এই ন্যারেটিভটা যদি কোনোভাবে উৎপাদন করা হয়, আগেই ভালো ছিলাম, এটা আবার একটু ভুল হবে। আগে আমরা ডেফিনেটলি ভালো ছিলাম না, এবং এটার সাথে আসলে এটা কম্পেয়ার করা যাবে না। এটাতে আমাদের ভুল হচ্ছে, আমরা সংশোধন করব এই মেন্টালিটি নিয়ে। প্রত্যেকটা মানুষ যারা স্টেক হোল্ডার আছেন, উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো আছেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন, সবাইকে মিলে আসলে কাজ করতে হবে। মানে আমরা যদি যত মানে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করবো, দায় দিতে থাকবো, এটারও লম্বা হবে। আমি সারাদিন টকশোতে বসে বিএনপিকে নিয়ে গালাগালি করতে পারবো, বিএনপি আমাকে নিয়ে করতে পারবে, জামাত আমাদেরকে নিয়ে করতে পারবে। তো এই জিনিসটা বন্ধ হয়ে যদি আমরা আসলে মানুষকে কি দিচ্ছি, আমাদের রাজনীতিটা কি। ডক্টর স্নিগ্ধা কিন্তু একটা কথা বলেছেন, যারা আওয়ামী লীগ সমর্থন করেছে তাদেরকেও কি অপরাধী হিসেবে ট্রিট করা হবে কিনা? দেখেন এইখানে মানে তার কিছু ক্ষেত্রে আমি এগ্রি করি যে উচিত না, আবার কিছু ক্ষেত্রে করিও না। কারণ ধরেন এটা আমি এর আগেও বলেছি যে মানে শয়তানের মধ্যে কোনো প্রকারভেদ থাকতে পারে না। ভালো শয়তান, খারাপ শয়তান, শয়তান মানে শয়তানি। সো এই 17 বছর ধরে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে শিক্ষক হিসেবে বৈধতা উৎপাদন করেছে, আপনার সচিবালয়ে বৈধতা উৎপাদন করেছে, পুলিশ হিসেবে বৈধতা উৎপাদন করেছে, তাদেরকে যদি আপনি এখন ছাড় দিয়ে দেন, সায়েদ আব্দুল্লাহ উনি বলেছেন কিন্তু এর আগে যে অনেকে উপদেষ্টা এরকম ফিল করছে যে না ওদেরকেই রাখি। এটা তো আরো ভয়ানক, এরা মনস্টারের মতো করে কাজ করবে। আপনি কিন্তু সমর্থনকারীদের নিয়ে কথা বলছেন, অর্থাৎ কেউ সমর্থক, এখানে কিন্তু না আমি ওই আলাপটা আমি সমর্থকদের কথা বলি না, আমি মোটামুটি যাদেরকে টাচ করার কথা আমি আমার প্রসঙ্গে কিন্তু উল্লেখ করছি। এখন যে মানুষগুলো সমর্থক হিসেবে ভোটার হিসেবে ছিল, তারা এখনো আসলে সমর্থক হিসেবে আছে কিনা এটাও তো একটা কোয়েশ্চেন। আপনি যদি লাস্ট ইলেকশনেও দেখেন, সেখানে ভোটার টার্ন আউট দেখানো হয়েছে 40%-এর উপরে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি এটা 5-7%-এর উপরে না। যদি অ্যাকচুয়ালি এরকম অ্যাকিউরেট আওয়ামী লীগের ভোটার সংখ্যা থাকে, তাহলে তো আসলে তাদের এরকম করে মেকানিজম করে ভোটার টার্ন আউট 45 বা 60 এরকম দেখানোর কথা না। এটা হচ্ছে ফ্লোটিং ভোটার। এটা হতে পারে যে তার বাপ দাদা বা তার নানা, তারা হয়তো বা তার আইডিওলজিতে বিলিভ করতে, কিন্তু সে তো সচেতন মানুষ, সে তো এই 17 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমল দেখেছে। তো সে সেই জায়গা থেকে আওয়ামী লীগ সাপোর্ট করতে পারে বলে আমি বিলিভ করি না। আর যে 5-7% লোক এর মধ্যে পার্ট হইতে পারে, মানে তাদেরকে আসলে আমি সেই হিসেবে কাউন্ট করতে চাই না। কারণ এই গ্রুপটাকে আমি বলছি যে শয়তানের সাথে আমি তুলনা করছি।